এদিকে রাতের দিকে তপনদের খাওয়া দাওয়া শেষ। পরিকল্পনা অনুযায়ী সেদিন একটু বেশি রাতে বিট্টু গ্রামের পেছনের পথ ধরে তার নিজের বাড়ির দিকে ফিরছে। গ্রামের নাম বসুমতীপুর। গ্রামটা আর সাধারণ 4-5টা গ্রামের মতোই অতীব সুন্দর। বিস্তৃত ধানক্ষেত, ঘাসে ভর্তি মাঠ, তার পাশ দিয়ে চলে যাওয়া মেঠো পথ, ছোট বড় পুকুর, কাঁচা মাটির ঘর, কোথাও কোথাও ঘন বাঁশঝাড়, বড় বড় দিঘি, পড়ন্ত বিকেলে ডুবে যাওয়া সূর্যের লাল আভা, এই সব যেন এই বসুমতীপুর গ্রামটাকে আরো সুন্দর করে তুলেছে। গ্রামের কিছুটা পূর্বেই তপনের বাড়ি। ছোট্ট একটা মাটির ঘর, তার সাথেই লাগোয়া একটা রান্নাঘর, টালির ছাউনি, সামনে একটু উঠোন, আর তার মধ্যেই 2-1টা গাছ। ব্যাস, এই নিয়েই তপনের বাড়ি। তপন পেশায় একজন ভ্যান চালক। সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি খাবারের জোগাড় যন্ত্র করে কোনো রকমে খেয়ে তপন তার ভ্যান নিয়ে বেরিয়ে যায়। এটাই তার রোজকার জীবন। তাই আজও বাড়ির দাওয়ায় বসে গতকালের রাখা পান্তা ভাত, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছে সে। তারপরেই সে তার কাজে বেরোবে। সৌরভ, সৌরভ। হ্যাঁ বাবা, বলো, আমায় ডাকছিলে? বাবু, সকাল তো হয়েই গেছে, তুইও বরং একটু খেয়ে নে, বেশিক্ষণ খালি পেটে থাকিস না। বাবা, তুমি এখন আমায় নিয়ে চিন্তা করো না। তুমি আগে ধীরে সুস্থে খেয়ে দে, তোমার কাজে যাও, আমি ঠিক সময় খেয়ে নেব। বলছিস? আচ্ছা ঠিক আছে তাহলে। তারপর খাওয়া দাওয়া সেরে তপন তার ভ্যান নিয়ে বেরিয়ে যায়, আর ঘরে একা থাকে সৌরভ। তপনের বড় আদর ও ভালোবাসার ছেলে হলো সৌরভ। ছোটবেলা থেকে তপন আর তার স্ত্রী মানসী অনেক ভালোবাসা আর আদর দিয়ে লালন পালন করে বড় করেছে সৌরভকে। সৌরভও তাদের মনের মতনই মানুষ হয়েছে। এখন সে বিদ্যালয়ের পড়াশোনা শেষ হওয়ার পর শহরের একটা কলেজে ভর্তি হওয়ার জন্য তৈরি হচ্ছে। পড়াশোনায় খুবই ভালো ছেলে সৌরভ, তাই গ্রামের প্রায় প্রত্যেকেই তাকে খুবই ভালোবাসে। তপনের স্ত্রী মানসী 3 বছর আগেই সাপের কামড়ে মারা গেছে। গ্রামে ভালো একটাও হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র না থাকায় তাকে আর বাঁচানো যায়নি। এই শোক এখনো কাটেনি
সৌরভের মন থেকে। তাই তার স্বপ্ন পড়াশুনো করে একজন ভালো ডাক্তার হবে আর গরিবদের চিকিৎসা করবে। সৌরভ অনেকবার তপনকে বলেছে যে সে এখন কোনো একটা কাজ করবে আর তার বাবার ভ্যান চালানোর কোনো দরকার নেই। কিন্তু তপন তাতে রাজি হয়নি। তার ইচ্ছে তার ছেলে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াবে আর মানুষের মতো মানুষ হবে। এটার জন্য তাকে যত কষ্ট করতে হয় সে করবে, কারণ এটা তপনের সাথে সাথে তার স্ত্রী মানসীরও শেষ ইচ্ছে ছিল। তাও বাড়িতে বসে না থেকে যাতে বাবার একটু সাহায্য হয়, তাই ভোরবেলায় উঠে গ্রামের কয়েকটা বাড়িতে বাড়িতে আর দোকানে খবরের কাগজ পৌঁছে দেয় সৌরভ। ভোরবেলায় ঘুম থেকে উঠে সৌরভ খবরের কাগজ দিতে বেরিয়ে পড়ে। তারপর বাড়ি ফিরে সে আর তার বাবা হাতে হাত লাগিয়ে কিছু একটু রান্না করে। সেই রান্না খেয়ে তপন তার ভ্যান নিয়ে বেরিয়ে পড়ে আর তারপর সৌরভ বাড়িতে বসে পড়াশুনো করে। এই বসুমতীপুর গ্রামের বাজারে ঢোকার মুখেই আছে প্রত্যুষ সাহার একটা বড় চালের গোডাউন। প্রত্যুষবাবু এই গ্রামের একমাত্র মহাজন। এনাকে গ্রামের সবাই বেশ ভালোই মান্যিগণ্যি করেন, কিন্তু সেটা সম্মানে বা শ্রদ্ধা জানিয়ে নয়, বরং ভয়েতে। কি হে বাবলু, শুনছি এখন নাকি পাশের গায়ের থেকে চাল নিয়ে আসছো। ওখানে অনেক কম দামেই চাল পেয়ে যাচ্ছ বলে কি আমার কথা ভুলে গেছো নাকি? হ্যাঁ? না না প্রত্যুষবাবু, আমি তো আসলে হয়েছে কি যে ওই পাশের গায়ে গেছিলাম আর জানতে পারলাম যে ওখানে চালের দামটা একটু কম, তাই আর কি। আসলে আপনার থেকে অত দামে চাল কিনে খরিদ্দারকে আর কত দামে বেচবো বলুন? তারপর কেউ দাম শুনে আর চাল কিনতেই চায় না, তাই আর কি। আরে কিনবে কিনবে, তুমিও আমার থেকে চাল কিনবে আর খরিদ্দাররাও তোমার থেকে চাল কিনবে, না হলে আমি আছি কি করতে? আমার নাম প্রত্যুষ সাহা। এরপর যদি একটু এদিক ওদিক দেখেছি তবে বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? হ্যাঁ, না না, আমি বুঝে গেছি। এরকম ভুল আর কখনো হবে না প্রত্যুষবাবু। আমায় ক্ষমা করে দিন। আর ন্যাকামো করতে হবে না, যাও এখন। এরকম করেই এই গ্রামের বাজার দোকান সব জায়গাতেই প্রত্যুষবাবুর রমরমা। আসলে ওনার শুধু অল্প একটুই চাহিদা যে এই গ্রামের সব দোকানদারদের শুধুমাত্র ওনার কাছ থেকেই চাল কিনে বেচতে হবে, তা সে যত দাম দিয়েই কিনতে হোক না কেন। আর তাতে কারোর কিছু বলার নেই, কারণ এই প্রত্যুষ সাহা লোকটা খুব একটা সুবিধার নয়। এই বসুমতীপুর গ্রামের প্রধান, পঞ্চায়েত, এমনকি থানা সব জায়গাতেই ওনার হাত আছে। আর টাকা পয়সা সম্পত্তিও প্রচুর, সে যতই অন্যের কাছ থেকে ছিনিয়েই হোক না কেন। তখনই দোকানের সামনে একটা জোয়ান ছেলে মোটর সাইকেল চালিয়ে এসে থামল। কিরে, ওই দিকের কাজটা হয়েছে তো? বেশি আওয়াজ করেনি তো? আরে আমার সামনে আর কি আওয়াজ করবে, দুটো ধাতানি দিতেই সব টাকা দিয়ে দিল। এটা হলো
প্রত্যুষবাবুর একমাত্র ছেলে বিট্টু, প্রত্যুষবাবুর আসল গুটি। এই বিট্টুর জন্যই গ্রামের লোকেরা আরও বেশি প্রত্যুষবাবুকে ভয় পায়, কারণ এই বিট্টু একটা গুন্ডা, যার মুখ কম আর হাত বেশি চলে। পরের দিন সকালে প্রত্যুষবাবুর গোডাউনে তপন চালের বস্তা তার ভ্যানে তুলছে। তখন সেখানে প্রত্যুষবাবুর ছেলে বিট্টুও উপস্থিত ছিল। সবকটা বস্তা চাল ভ্যানে তুলে নিয়েছি, এবার শুধু ওই উত্তরের মাধবদার দোকানে গিয়ে পৌঁছে দিলেই হয়ে যাবে। হ্যাঁ যা, আর শোন, মাধব যদি তোর হাতে কোনো টাকা দেয় তাহলে টাকাটা নিয়ে নিবি আর আমায় এসে দিবি, আর যদি না দেয় তাহলে তুই নিজেই চেয়ে নিবি, বলবি আমি বলেছি, ঠিক আছে? যা এবার। কি হলো, আবার দাঁড়িয়ে আছিস কেন? যা। বাবু, বলছি আগের ভাড়াগুলো যদি একটু দিয়ে দিতেন তাহলে বড় উপকার হতো। আমার অবস্থা তো আপনি জানেনই। তপন, আজকাল খুব বেশি কথা বলছিস। যেই কাজটা দিয়েছি সেটা মন দিয়ে কর। ভুলে যাস না তুই কার কাছে টাকা চাইছিস। আমার যখন ইচ্ছে হবে তখন তুই তোর ভাড়া পেয়ে যাবি। যা যা এখন। তারপর তপন মন খারাপ করে ওখান থেকে চলে গেল। এত বড় সাহস, তোমার কাছে টাকা চাইছে? তাই তো দেখছি। ঠিক আছে, এরও ব্যবস্থা হয়ে যাবে। বাজারের মধ্যে দিয়ে তপন পূর্বে মাধবের দোকানের দিকে যাচ্ছে। তারপর তপন মাধবের দোকানের সামনে তার চালের বস্তা ভর্তি ভ্যান নিয়ে এসে থামে। আরে, সকাল সকাল তপন আমার দোকানের সামনে, তাও আবার ভ্যান ভর্তি চালের বস্তা নিয়ে। এই দিকেই তো আসছে, তাহলে কি আমার দোকানের জন্যই এনেছে? মাধবদা, প্রত্যুষবাবু কয়েক বস্তা চাল পাঠিয়েছে, দোকানের ভেতর ঢুকিয়ে দেব। আবার চাল পাঠিয়ে দিয়েছে? আরে, আগেরই তো এখনো কয়েক বস্তা চাল পড়ে আছে। এ কি সমস্যায় পড়লাম বলো তো? কিছু বলতেও পারবো না, তাহলে তো আবার আরেক ঝামেলা। প্রতিবার এইভাবে জোর করে বস্তা বস্তা চাল পাঠিয়ে দেয়, আবার দামও নেয় অনেক বেশি। খরিদ্দারকে বেচতেও পারি না ঠিকঠাক। দূর, আর ভালো লাগে না। এ দোকানপাট সব তুলে দিয়ে বাড়িতে বসে থাকতে হবে দেখছি। তপন, এনেছো যখন রেখে যাও। আর কি বলবো, তবে এখন কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না, এটা গিয়ে বলে দিও। দিতে পারবে না? কিন্তু আমাকে যে নিয়ে যেতে বলেছে। না, আমি কোনো মতেই এখন টাকা দিতে পারবো না। আর কিছু মনে করো না তপন, এই বস্তা আনার ভাড়াও আমি তোমাকে দিতে পারবো না। ওটা তুমি বরং ওই বদমাস প্রত্যুষবাবুর কাছ থেকেই নিয়ে নিও। তপন আর কিছু বলল না। তারপর তপন সব কটা বস্তা ভর্তি চাল মাধবের দোকানে রেখে ওখান থেকে নিজের ভ্যান নিয়ে চলে যায়। ফেরত এসে তপন প্রত্যুষবাবুকে বলল যে মাধব তাকে টাকা দেয়নি, আর কথাটা এমনভাবেই গুছিয়ে বলার চেষ্টা করল যাতে মাধবের উপর প্রত্যুষবাবুর কোনো রাগ না হয়। কিন্তু এই প্রত্যুষবাবু
আলাদা ধাঁচের লোক। টাকা দেবে না মানে? আগের বস্তার টাকাগুলোও তো এখনো দেয়নি। আজ আমি দেখছি কি করে টাকা না দেয়। তপন, তুই এখন যা, অন্য কোথাও কাজ কর। কিছুক্ষণ পর আবার এখানে আসবি, তোর সঙ্গে আমার দরকার আছে। রবি, তুই এখানেই থাক, গোডাউনটা দেখ, আমরা আসছি। এই চল চল আমার সাথে। তারপর প্রত্যুষবাবু তার ছেলে বিট্টু আর আরও একজন মাধবের দোকানের দিকে এগিয়ে গেল। হে ভগবান, কারুর যেন কোনো ক্ষতি না হয়, এই বলে তপন ওখান থেকে চলে যায়। মাধব, তুমি তো এখন অনেক বড় মাপের মানুষ হয়ে গেছো, নিজেকে অনেক বড় কিছু মনে করছো। না মানে আমি তো সেরম কিছু। একদম বেশি কথা নয়, টাকাটা যদি না পাই তাহলে কিন্তু কেউ আর বাঁচাতে আসবে না। দিচ্ছি দিচ্ছি। এই তো, কি সুন্দর বুঝে গেলে। দাও দাও, তাড়াতাড়ি টাকাটা দিয়ে দাও, আমরা চলে যাই, হাতে সময় নেই, অনেক কাজ। তারপর মাধবের থেকে টাকাটা ভয় দেখিয়ে নিয়ে প্রত্যুষবাবুরা ওখান থেকে চলে যায়। নিজের গোডাউনে এসে বিট্টু তার বাবা প্রত্যুষবাবুকে বলে, বাবা, আমাদের যে নতুন গোডাউনটা করার জন্য একটা ভালো জমি দেখার কথা বলছিলে, কিন্তু সেরম কোনো ভালো জমিই তো পাচ্ছি না। একটা জমি আছে, সেটার কথা আমি ভুলেই গেছিলাম, তবে এখন মনে পড়েছে, সব ব্যবস্থা করছি, আর একটু অপেক্ষা কর। তখন তপনও তার ভ্যান নিয়ে প্রত্যুষবাবুর গোডাউনে ফেরত চলে এসেছে। বলুন বাবু, তখন কি যেন দরকার আছে বলছিলেন? তপন, তোর আগের সব ভাড়া ভাবছি আজকেই তোকে দিয়ে দেব, আর তার সাথে আরও কিছু সামান্য টাকাও দেব, বুঝলি? তবে তোকে শুধু একটা ছোট্ট কাজ করতে হবে। কাজ? কি কাজ বাবু? পশ্চিমের তোর ওই 5 কাঠা জমিটা আমায় দিয়ে দে, আর তার বদলে আমি তোকে সামান্য কিছু টাকা দিয়ে দিচ্ছি। প্রত্যুষবাবুর এই কথা শুনে তপন বেশ চমকে গেল। তখনই তার মনে পড়ে গেল, পশ্চিমের পথের ধারেই তার 5 কাঠা জমির কথা, যেটা সে অনেক কষ্ট করে তিলে তিলে টাকা জমিয়ে কিনেছিল। কিন্তু এই কথা প্রত্যুষবাবু জানলেন কি করে? তপনের 5 কাঠা জমির ব্যাপারে এই পুরো গ্রামের কয়েকজনই মাত্র জানে, তাও তারাই যারা তপনের খুবই পরিচিত। আসলে জমিটা তপন আর তার স্ত্রী মানসী তাদের সন্তান সৌরভের ভবিষ্যতের জন্য কিনেছিল, আর তাও অনেক কষ্ট করে। আর আজ সেই জমির ওপরেই প্রত্যুষবাবুর নজর পড়েছে। কিরে, কি ভাবছিস? আমি এই কথা জানলাম কি করে, তাই তো? ওরে, আমার থেকে কোনো কিছু লুকানো যে অত সহজ নয় রে। তা কি বলছিস, রাজি তো? না বাবু, মারা যাব বাবু,
ওই জমিটা আমি অনেক কষ্ট করে অল্প অল্প করে টাকা জমিয়ে কিনেছি। ওটা আমার ছেলের জন্য রাখা। ভবিষ্যতে ওর পড়াশোনার জন্য প্রয়োজন হলে ওই জমি দিয়ে কিছু একটা করা যাবে। ওটা আপনি আমার কাছে চাইবেন না বাবু। আরে ভ্যানওয়ালার ছেলের আবার ভবিষ্যৎ, আবার নাকি পড়াশোনা। হাসালি রে তপন, হাসালি। বোকার মতো কথা না বলে আমি যেটা বলছি সেটা কর, তাতে তোর জন্যই ভালো হবে। হ্যাঁ, নে 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 রে, একটা কাগজ দিচ্ছি, ওতে সইটা করে দে। না বাবু, ওই জমি আমি আপনাকে দিতে পারবো না। কি, আমার বাবার মুখের ওপর কথা? আমার বাবার মুখের ওপর না করা, তবে রে আজ তোর। এই ভুলটা আর কখনো করো না, তাহলে আমি তোমাদের ছাড়ব না। এই পুরো গ্রাম তোমাদের ভয় পেতে পারে, কিন্তু আমি না। তপন, তোর ছেলেকে সামলা। মনে রাখিস, কচি পাঁঠা বেশি ছটপট করলে কিন্তু ওটার গলায় সবার আগে কাটা যায়। কোনো কথা না, এখানে আর থাকতে হবে না। তুমি এখনই বাড়ি চলো। আজ থেকে তোমার আর ভ্যান চালানোর দরকার নেই। এই বলে সৌরভ তার বাবা তপনকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর প্রত্যুষবাবু ও তার ছেলে বিট্টু রাগে ফুঁসতে থাকে। পাগলের মতো এত ছটপট করিস না, মাথা ঠান্ডা কর। আমি সব কিছু শেষ করে দেব, কাউকে ছাড়বো না। ওই বাপ ছেলে দুটোকেই শেষ করে ফেলবো। এত বড় সাহস ও আমার হাত ধরে। মাথা গরম করে কোনো কাজ হয় না, মাথা ঠান্ডা করে করতে হয়। রাগ তো আমারও আছে, কিন্তু একটু মাথা খাটিয়ে কাজ করতে হবে। শোন, এখন আমি যা বলছি তুই শুধু সেটাই কর, তাহলেই দেখবি আমরা যা চাইছি সেটা পেয়ে যাব। আর ওদিকে পাঁঠাটাও। শোন মন দিয়ে। যা, তাড়াতাড়ি যা, দেরি করিস না। এদিকে রাতের দিকে তপনদের খাওয়া দাওয়া শেষ। রাতে শুয়ে পড়ার আগে তপন তার ছেলে সৌরভকে বলছে, বাবু, আজ সকালে তুই যা করেছিস সেটা নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। ওরা খুব একটা ভালো মানুষ নয়, কি জানি আবার কি ক্ষতি করে দেয়। তুই এখন কয়েকদিন আর ঘরের বাইরে বেরোস না। বাবা, তোমরা সবাই এত ভয় পাও বলেই আজ ওরা আরও পেয়ে বসেছে। এই পুরো গ্রাম ওদেরকে ভয় পেতে পারে, তবে আমি পাই না। এই সব অন্যায়ের শাস্তি একদিন না একদিন আমি ওদের দেবই, সে জীবিতই হই বা মৃত। হঠাৎই তপনের বাড়ির চারপাশ থেকে
কিরকম একটা আওয়াজ হতে লাগলো। এটা এটা কিসের আওয়াজ? এরকম আওয়াজ তো আগে কোনোদিনও শুনিনি। বাড়ির আশেপাশে আবার কোনো হিংস্র পশু ঠসু এলো না তো? হিংস্র পশু? এরকম আওয়াজ করা কোনো হিংস্র পশুর কথা তো আগে শুনিনি। আচ্ছা দাঁড়াও, আমি একবার বাইরে বেরিয়ে দেখছি। না না, তোর যাওয়ার দরকার নেই, যা খুশি হোক। ভালো করে দরজা জানলা দিয়ে আমরা ভেতরেই থাকি। কিচ্ছু হবে না, আমি বলছি তো, তুমি এখানেই থাকো। আমার মনে হয় এটা কোনো পশুর আওয়াজ নয়। ইচ্ছে করে কেউ আমাদের বিরক্ত করছে বা ভয় দেখাচ্ছে। আমি শুধু বাইরে গিয়ে একটু দেখেই চলে আসব। আমি সাথে টর্চটাও নিয়ে যাচ্ছি। তারপর ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে সৌরভ। আশেপাশে টর্চের আলো দিয়ে ভালো করে দেখেও সেরম কিছু চোখে পড়ে না। তখন আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। না, সেরম কিছু তো দেখছি না, আর আওয়াজটাও তো থেমে গেছে। তাহলে আমি যা ভেবেছিলাম ঠিক তাই। সঙ্গে সঙ্গে তখনই বাড়ির পেছনের দিক থেকে ওই একই আওয়াজ আসতে থাকে। আবার পেছন দিক থেকে আওয়াজটা আসছে। একবার ওই দিকটাও গিয়ে দেখি। কাজ হয়েছে, রাস্তা ফাঁকা। এই চল চল, আয়, দেরি করা যাবে না। তপন, তপন, কোথায় রে? ঘরে আছিস? এই তো। শোন তপন, তোর ছেলে এখন আমাদের কাছে আছে, বুঝলি? হ্যাঁ, সে কি? আমার ছেলে তো এইমাত্র বাইরে গেল। তাহলে আপনাদের কাছে মানে? ওফ, এই বেটা দেখি সব কিছু লেটে বোঝে। তুমি কি বাংলা বোঝো না? হ্যাঁ, শোন, আমার কথা মন দিয়ে শোন। তোর ছেলে এখন আমাদের কবজায়। ওকে যদি ভালোভাবে ফেরত চাস, তাহলে এই যে এই এই কাগজটায় একটা সই করে দে, আর তোর ওই জমিটা আমার নামে করে দে। তাহলেই তোর ছেলেকে ফেরত পেয়ে যাবি। আর না করলে তারপর... না না না, আমি সই করে দিচ্ছি। আপনি যেখানে বলবেন আমি সই করে দিচ্ছি। শুধু আমার সৌরভকে কিচ্ছু করবেন না, ওকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই। নে, তাহলে তাড়াতাড়ি সইটা কর। তারপর প্রত্যুষবাবু জোর করে ভয় দেখিয়ে আর ধমক দিয়ে তপনকে দিয়ে কাগজে সই করিয়ে নেয়। পিছনের দিকটাতেও তো কিছুই দেখছি না। তাহলে মনে হয় আমি আসাতে ওরা সরে গেছে। তখনই কে যেন মুখে রুমাল ঢাকা দিয়ে সৌরভের পেছনে এসে দাঁড়ায় আর হাত দিয়ে সৌরভের মুখটা চেপে ধরে। তারপর সৌরভকে নিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন সকাল হয়ে গেছে, কিন্তু সৌরভ এখনো ঘরে ফেরেনি। গতকাল রাতে প্রত্যুষবাবু তাকে দিয়ে সই করিয়ে নেওয়ার পরেও কেন সে তার ছেলেকে ফিরিয়ে দিল না, এই চিন্তায় ছটপট করছে তপন। আশেপাশের কয়েকজন প্রতিবেশীও তখন তপনের বাড়িতে এসেছে। তপন তাদের সব কিছু বলেছে। এ কি কাণ্ড শুরু হয়েছে বলো তো? এ তো জোর যার মুল্লুক তার। না না, এর একটা বিহিত করতেই হবে।
আমাদের সবার বরং একবার থানায় গিয়ে একটা অভিযোগ করা দরকার ওই প্রত্যুষের বিরুদ্ধে। হ্যাঁ, তাতে কি আর মহাভারত উদ্ধার হবে? জানো না যে ওই থানার অফিসারেরাও সব ওই প্রত্যুষবাবুর চামচা, ওরাও কিচ্ছু করবে না। তুমি চিন্তা করো না তপন, আমরা দেখছি, দেখবে সৌরভ ঠিক ফিরে আসবে। হরেনকে তো পাঠালাম ওই চৌমাথার দিকে, দেখি ও কোনো খবর এনে দিতে পারে কিনা। তখনই কোথা থেকে যেন হুড়মুড়িয়ে ছুটে এলো হরেন। এসেই হাঁপাতে হাঁপাতে বলল, তপনদা, তপনদা, তোমরা তোমরা সবাই চলো এক্ষুনি। কি হয়েছে হরেন? আমার আমার সৌরভের কিছু হয়েছে? বল না। তুমি শিগগিরই আগে চলো, ওই নারায়ণ কাকার ধান ক্ষেতের ওখানে, তাড়াতাড়ি এসো সবাই। চল চল চল। নারায়ণের ধান ক্ষেতের সামনে অনেক মানুষের ভিড়, যেন পুরো গ্রামটাই জড়ো হয়ে গেছে। পুলিশও চলে এসছে। দেখি দেখি, একটু সরুন দেখি। তারা এসে যা দেখল, তাতে কথা বলার মতো ভাষাও তারা হারিয়ে ফেলেছিল। ধান ক্ষেতের মধ্যেই সৌরভের মৃতদেহটা পড়ে আছে। শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের দাগ, গলার বেশিরভাগটাই কেটে ফেলেছে, চারিদিকে রক্তে ছড়াছড়ি। বাবু, বাবু রে, বাবু, ওরে বাবু, তোর কি হয়ে গেল রে? ফিরে আয়, ফিরে আয় খোকা, ফিরে আয়। এটা মনে হয় আত্মহত্যার ব্যাপার। আত্মহত্যা ছাড়া আর কিছুই না। আত্মহত্যা? একজন ছেলে এরম ভাবে আত্মহত্যা করতে পারে? কি বলছেন কি আপনি? আরে হ্যাঁ হ্যাঁ, আত্মহত্যা বলছি তো। এই দেখি দেখি, মৃতদেহটাকে নিয়ে যেতে হবে, আর এখানে রাখা যাবে না, এখনই পোস্টমর্টম করতে হবে। আর আপনারা কয়েকজন বিকেলের মধ্যেই দেহটাকে শ্মশানে নিয়ে তাড়াতাড়ি কি সৎকার ঠৎকার কি করে ফেলবেন। বেশি সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি করবেন। তারপর পুলিশ জোর করিয়ে সৌরভের মৃতদেহটাকে গ্রামেরই কয়েকজন লোককে দিয়ে তাড়াতাড়ি সৎকার করিয়ে দেয়। তপন বাবু কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে পড়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই সব শেষ। এক বাবা এক মায়ের অনেক বছর ধরে তিলে তিলে মানুষ করে গড়ে তোলা একটা স্বপ্ন নিমেষেই আজ আগুনে পুড়ে ছাই হয়ে গেল। প্রত্যুষবাবুর ব্যবসা কিন্তু আগের মতোই আছে, শুধু একটা সমস্যা ছাড়া। গত 1.5 থেকে 2 মাস ধরে তার ছেলে বিট্টুকে এই গ্রামের কোথাও দেখা যাচ্ছে না। আসলে প্রত্যুষবাবু বিট্টুকে কয়েকটা দিন গা ঢাকা দিয়ে থাকতে বলেছেন। পুরো গ্রামের মানুষ সৌরভের ঘটনাটা নিয়ে যেভাবে ক্ষেপে উঠেছিল, তাতে যা খুশি হয়ে যেতে পারত। তবে এখন মানুষজন আস্তে আস্তে এই ঘটনাটার রেশ ভুলতে বসেছে। আশপাশ ধীরে ধীরে ঠান্ডা হয়ে এসেছে, সব আবার যেন আগের মতো হয়ে আসছে। ওইদিকে তপন ছেলের শোকে প্রায় পাগলই হয়ে গেছে। এখন সে আর তার ভ্যান নিয়ে কাজে বেরোয় না, সারা দিন বাড়িতেই চুপচাপ পড়ে থাকে। কারুর সাথে বেশি কথাও বলে না, খাওয়া দাওয়াও সেরম করে না। চুলদাড়িও বড় হয়ে গেছে,
শরীরটাও অনেকটা রোগা হয়ে গেছে। বেশিরভাগ সময় কোনো একদিকে এক দৃষ্টিতে তাকিয়ে চুপচাপ বসে থাকে। প্রত্যুষবাবু কাকে যেন আস্তে আস্তে ফোন করছেন। হ্যালো। হ্যাঁ বিট্টু। হ্যাঁ বাবা। বলছি এই দিকটা একটু ঠান্ডা হয়েছে, তুই বরং একটা কাজ কর। কি কাজ? তুই আজই চলে আয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তবে শোন, রাতে আসবি, আর গ্রামের পেছনের ওই ফাঁকা রাস্তাটা দিয়ে আসবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপর আমি সামলে নেব, বুঝলি? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ 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 ঠিক আছে, রাখলাম। আমার কাজ তো হয়ে গেছে, মানুষজন আর আমার কি করবে? আস্তে আস্তে সব কিছু আবার আগের মতনই আমার হাতের মুঠোয় চলে আসবে। পরিকল্পনা অনুযায়ী সেদিন একটু বেশি রাতে বিট্টু গ্রামের পেছনের পথ ধরে তার নিজের বাড়ির দিকে ফিরছে। আশেপাশে তখন ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝেই ঝোপঝাড়ের আড়াল থেকে শিয়াল ডেকে উঠছে। আরেকটু হালকা হেঁটে আসতেই বিট্টু দেখতে পেল কিছুটা সামনে রাস্তার উপরেই কেউ একজন পিছন ফিরে শুয়ে রয়েছে। আরে সামনে ওটা কে? কেউ কি শুয়ে আছে নাকি কোনো মরা পড়ে আছে? গিয়ে দেখি তো। এই বলে বিট্টু আরেকটু এগিয়ে গেল। কাছে গিয়ে বিট্টু তার পা দিয়ে সেই শুয়ে থাকা দেহটাকে সোজা করে, আর তখনই সে দেখে এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয়ে সে নিচে পড়ে যায়। চিনতে পারছিস? ভয় পেয়েছিস বুঝি? কিন্তু এ তো সবে শুরু রে, এরপর তো আরো বাকি। না না না, এই বলে বিট্টু কোনো রকমে উঠে দাঁড়িয়ে এক দৌড়েই ওখান থেকে পালিয়ে যায়। পালা পালা, আরো জোরে পালা। কি ভেবেছিস পালিয়ে বেঁচে যাবি? এবার তো আমার পালা। এর পরের পর্ব হবে বিনাশ, তোদের মতো দুষ্টের বিনাশ। আর সেটা এমনই ভয়ঙ্কর ভাবে হবে যা শুধু এই গ্রামের মানুষ কেন, সামনে থাকা দর্শকরাও জীবনেও ভুলবে না। কোনো রকমে ছুটতে ছুটতে বিট্টু তার বাড়ির সামনে এসে পৌঁছায়। এতক্ষণ জোরে জোরে দৌড়ে তার শরীরে আর শক্তি নেই। বাবা বাবা, তাড়াতাড়ি দরজাটা খোলো। বাবা বাবা। কি রে তুই এরকম করছিস কেন? আয় আয় আয়, ভেতরে আয়। কি রে তোর কি হয়েছে?
মুখ চোখ কিরকম লাগছে, কি হয়েছে সেটা আমাকে বল। তোকে দেখে অন্যদের এরম অবস্থা হওয়ার কথা, তা না হয়ে তোরই এরম অবস্থা। তারপর বিট্টু পুরো ঘটনাটা প্রত্যুষবাবুকে বলতে লাগলো। তোর কথা শুনে হাসবো না রাগ করব সেটাই বুঝতে পারছি না। নেশার কিছু খেয়েছিস নাকি, যে এরকম উল্টোপাল্টা জিনিস দেখেছিস? হ্যাঁ, উল্টোপাল্টা জিনিস? তা নয় তো কি। ওই বেটা কবে পটল তুলেছে, আর ওটাকেই কিনা তুই আজ আসার সময় দেখেছিস, তাও আবার ভয়ঙ্কর রূপে। হ্যাঁ, যত সব, ওই সব তোর চোখের ভুল। এখন এসব মাথা থেকে ছেড়ে যা, হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নে, ঢাকা দেওয়া আছে। ভাগ্যিস তোর মা জেগে নেই, ঘুমিয়ে পড়েছে, না হলে উনিও আবার পাগলামো শুরু করত। যা, খেয়ে দে, শুয়ে পড়। কাল সকাল সকাল গোডাউনে আমার সঙ্গে যাবি, আবার নতুন করে কাজ শুরু করতে হবে। যা যা। বাবা মনে হয় ঠিকই বলেছে। রাতও হয়েছে, ক্লান্তি আর খিদেতেই মনে হয় ওই সব দেখেছি, না হলে সেরম নেশার তো কিছু খাইনি। যাই হোক, এখন খেয়ে দে, তাড়াতাড়ি শুয়ে পড়ি, তাহলেই সব ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে বিট্টুও তার বাবার সাথে গোডাউনে এসেছে। বিট্টুদা, অনেক দিন পরে তোমায় দেখলাম। হ্যাঁ রে, তা এদিকে সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ বিট্টুদা, সব ঠিকঠাক চলছে। তুমি না থাকলেও তোমার নাম দিয়েই কাজ হয়ে যাচ্ছে। এসব কথা পরে হবে, এখন কাজের কথায় আসা যাক। শোন বিট্টু, তুই এই কটা দিন ছিলি না, তার মধ্যেই বাজারের কয়েকটা দোকানদার চাল নেব না করে বেশ বাড়াবাড়ি শুরু করেছিল। অবশ্য আমার শাসানোতে একটু ঠান্ডা হয়েছে, কিন্তু তবুও ওই দিকটা তুই একটু দেখ। ঠিক আছে, তুমি ওটা নিয়ে চিন্তা করো না, ওই দিকটা আমি দেখে নিচ্ছি। আর আসল বিষয় হলো যে তপনের ওই জমিটা তো নিয়ে নিলাম, কিন্তু এতদিন হাওয়া একটু গরম থাকায় ওটা নিয়ে কিছু করা হয়নি। তবে এখন সব কিছুই স্বাভাবিক, তাই আর দেরি না করে ওখানে নতুন গোডাউন তৈরির কাজটা শুরু করতে হবে। আমি বরং গ্রাম প্রধানকে একটা ফোন করি, আর ওনাকে বলি উনি যেন নিজে দায়িত্ব নিয়ে কাজটা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করে। উনি থাকলে সেরম কোনো চিন্তার কারণ থাকবে না। আরে প্রত্যুষ বাবু যে, বলুন কি খবর? হ্যালো প্রধান মশাই, হ্যাঁ, আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। আপনি একবার বলুনই না কি কাজ করতে হবে, আমি পারলে নিশ্চয়ই করব। তপনের ওই জমিটা তো এখন আমার নামে, আর তারপর ওর ছেলেটাকেও তো। আহা আহা, পুরো খুলে বলার কি আছে, আমি সব জানি। যা হয়েছে ভালোই হয়েছে, ওসব বাদ দিন তো। যে গেছে সে গেছে, এখন আমায় কি করতে হবে সেটা বলুন। তপনের ওই জমিতে আমার নতুন গোডাউনের কাজ শুরু হবে, তা মানুষজন যদি ওটা দেখে আবার খেপে যায়, তাই আমি চাই আপনি নিজের দায়িত্বে কাজটা একটু শেষ করুন। আপনি থাকলে আর কেউ সেরম কিছু বলবে না। ও, এই ব্যাপার।
ঠিক আছে, আমি সব কিছু নিজে দায়িত্ব নিয়েই করে দেব। আর কাজটা শুরুর আগে আপনি পারলে একবার তপনের বাড়ি গিয়ে পরিস্থিতিটাও একটু দেখে নেবেন। আমি তো এখন যেতে পারবো না, তাই আপনাকে বলছি। আপনি এত চিন্তা করেন কেন বলুন তো? আমি তো আছি। আমি সব কিছু নিজে দাঁড়িয়ে থেকে মিটিয়ে দেব। আপনি শুধু আমায় একটু ওই আর কি, বুঝতেই তো পারছেন। এত দায়িত্বে রাতে আবার ঠিকঠাক ঘুম আসে না, শরীরটা কেমন আনছান আনছান করে, তাই। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝেছি। আপনার যতটা লাগবে আপনি ততটাই পাবেন, শুধু আমার কাজটা হওয়া চাই। কাল থেকেই কাজটা শুরু হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আর কোনো সমস্যাই রইল না, সব কাজ হয়ে যাবে। ঠিক আছে, রাখছি। তুমি অত ভালো জমিটা পেয়ে গেলে আর আমায় কিছু দেবে না তা তো হবে না বাবা। সুযোগ পেলে তোকেও এই গ্রাম থেকে সরিয়ে আমি সব কিছুর মালিক হব। তাছাড়া তপনের ঘরখানাও খারাপ না, ওটা দেখি নেওয়া যায় কি না। তপনকে না হয় রাস্তার ধারে কোথাও একটা জায়গা দিয়ে দেব। এখন তো ওর ছেলেটাও নেই, কাজটা বেশ সহজই হবে। হ্যাঁ, না যাই, গিয়ে দেখি তপন বেটা কি করেটা কি এখন। ওইদিকে তপন তার উঠোনে আজ অনেক দিন পর তার ছেলে সৌরভের সাইকেলটা ঘরের ভেতর থেকে বের করেছে। বাবু, এই সাইকেলটা তোকে তোর জন্মদিনে দিয়েছিলাম। তোর খুব শখ ছিল একটা সাইকেলের। এটা চালিয়েই তুই এখানে ওখানে যেতিস, সকালে খবরের কাগজ দিতিস, কত আগলে রাখতিস এই সাইকেলটাকে। অথচ আজ এই সাইকেলটা আছে, কিন্তু তুই আর নেই রে খোকা, তুই আর আমার কাছে নেই। খোকা। ছেলের স্মৃতিতে তার সাইকেলটাকেই আদর করতে করতে কেঁদে যাচ্ছে তপন। সেই সময় গ্রামের প্রধানও তপনের বাড়িতে এসে উপস্থিত। আরে তপন রে, এ কি খবর শুনলাম রে? ওইটুখানি ছেলেটা এরকম অকালে মারা গেল, আহারে, ইস। আরে প্রধান মশাই, আপনি? আমি আরো আগেই আসতাম, ভেবেছিলাম তোকে একটু সান্ত্বনা দেব, কিন্তু বিশ্বাস কর এত কাজ আর সময় হয়ে ওঠেনি। এই জায়গাটাও খারাপ না, এই ঘর, এই জমিটা হাতে পেলে এটা বেচেও ভালোই পয়সা পাওয়া যাবে। তা বলছি কি তপন, তুই তো এখন আর ভ্যান ঠ্যান নিয়ে বেরোচ্ছিস না, তাই না? তাহলে তোর চলবে কি করে বল? সেরকম কোনো অসুবিধা হলে না হয় আমায় বলিস। হ্যাঁ, এই ঘর জায়গা এগুলোই না হয় দিয়ে ঠিয়ে কিছু একটা ব্যবস্থা করে দেব। কি ঠিক আছে তো? ওরে, আমি যতদিন আছি তুই কোনো চিন্তা করিস না। আর পুরনো কথাও সব ভুলে যা, বুঝলি? সব ভুলে যা। তাহলে আজ আসি রে। কোনো অসুবিধা হলে কিন্তু জানাতে লজ্জা পাবি না। হ্যাঁ, আসি আসি। তারপর প্রধান ওখান থেকে চলে যায়। ওই দিন রাতেই, ঘড়িতে সময় তখন রাত 11:30। পুরো গ্রামের মানুষ শুয়ে পড়েছে, চারিদিক নিস্তব্ধ,
শুধু ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে দূর থেকে শিয়ালের হুক্কা হওয়ার শব্দ ভেসে আসছে। কিন্তু প্রধান মশাই তখনও ঘুমোননি। তিনি শুয়ে শুয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে তপনের ঘরশুদ্ধ জমিটাকে কি করে হাতানো যায় আর সেই দায়টাও প্রত্যুষবাবুর কাঁধে চাপিয়ে গ্রামের লোককে খেপিয়ে তুলে তাকে কি করে মেরে গ্রাম থেকে তাড়ানো যায় সেই চিন্তাই করছেন। পুরো বাড়িতে প্রধানমশাই শুধু একাই আছেন। ওনার স্ত্রী আর মেয়ে বাপের বাড়ি গেছে। ওই তপন এমনি মরা, ওকে ওই ঘর বাড়ি থেকে উৎখাত করা খুব একটা জটিল কিছু না, ও ঠিক হয়ে যাবে। তখনই জানলা দিয়ে কিসের যেন একটা ছায়া প্রধানের মুখের ওপর এসে পড়ে, আর তিনি ওই দিকে তাকাতেই দেখেন একটা কালো ছায়া গাছের ফাঁক থেকে তার দিকে তাকিয়েই হাসছে। আহ 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 ওটা কি ছিল? কোনো হনুমান? না না, তা কি করে হবে? হনুমান না, জিনিসটা অনেক বিকট দেখতে ছিল। কিরকম ভাবে দাঁত বের করে হাসছিল। নাকি আমি ভুল দেখলাম? না, আর রাত জাগবো না, তাড়াতাড়ি শুয়ে পড়ি। কাল সকালে আবার তপনের জমিতে, ও না, প্রত্যুষবাবুর জমিতে কাজের তদারকি করতে যেতে হবে। কিরকম যেন একটা আওয়াজ হচ্ছে। এটা কিসের আওয়াজ? পরের দিন সকাল হতে না হতেই বাজারের মধ্যে দিয়ে পুলিশের গাড়ি প্রধানের বাড়ির দিকে ছুটছে। প্রধানের বাড়ির সামনে তখন লোকের ভিড়। ওনার স্ত্রী আর মেয়েকেও খবর পাঠানো হয়েছে, ওনারাও খুব তাড়াতাড়ি এসে পড়বেন। কি হলো বলো তো? হঠাৎ করে প্রধান মশাই এভাবে মারা গেলেন? মারা যাননি, ওনাকে মারা হয়েছে। শুনছো না মানুষজন কি বলা বলি করছে? প্রত্যুষবাবুও তো এসেছে, ভেতরে গেছে, আর থানার বড়বাবুও তো ভেতরেই আছে। আমার কি মনে হয় জানো তো, ওই প্রত্যুষবাবুই এই কাজটা করেছে। নিশ্চয়ই কোনো রাগ ছিল। আরে আমি তো ভেতরে গিয়ে দেখেছি, অবস্থা খুবই ভয়ঙ্কর। গলা আর ঘাড়ের পাশের অর্ধেক মাংস নেই, যেন কেউ কামড়ে খেয়ে ফেলেছে। জানি না কি হয়েছে, তবে ওনার কাজের একেবারে উপযুক্ত ফল উনি পেয়েছেন। ভালোই হয়েছে। গ্রামের বেশিরভাগ লোকজনই এটা বিশ্বাস করল যে প্রত্যুষবাবুই আড়ালে তার নিজের ছেলেকে দিয়ে গ্রামের প্রধানকে মেরে ফেলেছে। তাদের মধ্যে ভেতর ভেতর যতটা মিল ছিল, নিশ্চয়ই ঠিক ততটাই শত্রুতাও ছিল, আর তাই এই ঘটনা। এমনকি এই গ্রামের থানার বড়বাবুও মনে মনে এটাই ভেবেছিলেন। তাই তিনি প্রত্যুষবাবুর গোডাউনে এসে ওনাকে বলেন, আচ্ছা প্রত্যুষবাবু, আপনার ছেলে এই গ্রামে ঠিক কবে এসেছে বলুন তো? মানে 4 দিন আগে, যেদিন রাতে প্রধান মশাই মারা গেলেন, তখন আপনার ছেলে কোথায় ছিল? কেন, আমার ছেলের সাথে প্রধান মশাইয়ের মারা যাওয়ার কি সম্পর্ক? আপনি কি আমার ছেলেকে সন্দেহ করছেন নাকি?
শুধু আপনার ছেলেই না, আমার তো আপনাকেও সন্দেহ হয়। দেখুন প্রত্যুষবাবু, তপনের ছেলেকে আপনারা যা করেছেন তাতে আমি কিছু বলিনি, কারণ ওতে আমার কিছুই যায় আসেনি। কিন্তু গ্রামের প্রধানের বিষয়টা আলাদা। আমরা এতদিন সবাই একসাথেই কাজ করেছি। এবার যদি আপনি মাঝখান থেকে নিজের লাভের জন্য বেইমানি করেন, তাহলে কিন্তু আমাকেও বিষয়টা ভাবতে হবে। আপনি কি আমায় ভয় দেখাচ্ছেন? আপনি জানেন তো যে এই কথাগুলো আপনি কাকে বলছেন? আরে রাখুন রাখুন, শুনুন, সেরম কিছু বুঝলে কিন্তু আমি আমার কাজ করতে বাধ্য হব। তখন আর কাউকে চিনব না। আর আপনার ছেলেকেও একটু সাবধানে থাকতে বলবেন। আজ চললাম, পরে আবার দেখা হবে। উনি কি আমাদের ধমকি দিয়ে গেলেন? তবে এর সাথে শত্রুতা করলে চলবে না। একে আমাদের অনেক কাজে লাগবে। তার উপর নতুন গোডাউনের কাজটাও আটকে গেল। সময়টা খারাপ যাচ্ছে মনে হয়। আচ্ছা বাবা, আমরা তো সত্যি সত্যি কিছুই করিনি। তাহলে ওই প্রধানকে কে মারল? ওটাই তো ভাবার বিষয়, যে ওনাকে ওইভাবে মারলোটাকে। ওই দিন রাতে, সময় রাত 10:30, চাঁদের আলোয় আশপাশ হালকা হালকা দৃশ্যমান। রাতে নিজের কাজ সেরে থানার বড়বাবু তার বাড়িতে ফিরছেন। বেশ কিছুটা আসতেই দেখা গেল সামনেই রাস্তার একেবারে মাঝখানে একটা বড় গাছের ডাল পড়ে আছে, আর তাতে রাস্তাটা পুরো বন্ধ। এ কি, রাস্তার মাঝখানে আবার এই গাছের মোটা ডালটা কে ফেলে রেখেছে? তুমি বসো, তোমায় নামতে হবে না, আমি গিয়ে দেখছি। যদি আশেপাশে কাউকে দেখতে পাই, তাহলে আজ তার অবস্থা খারাপ করে দেব। তারপর বড়বাবু সামনে হেঁটে এগিয়ে গেলেন। আশেপাশে তো কাউকেই দেখছি না, তাহলে এই ডালটা এখানে এলো কি করে? আশেপাশে আর কেউ থাকবে কি করে? ওই ডালটা তো ওখানে আমি রেখেছি। কে কে তুমি? প্রধান মশাইকে কেউ মারেনি, উনি নিজে নিজেই আত্মহত্যা করেছে। সেটা সেটা কি করে হবে? ওরকম ভাবে কি কেউ নিজেকে মারতে পারে নাকি? কেন, 2-2.5 মাস আগে গ্রামের ওই ধান খেতে যে ছেলেটার মৃতদেহ পাওয়া গেছিল, সে যদি ওরম নির্মম ভাবে নিজে নিজেই আত্মহত্যা করতে পারে, তাহলে এটা আত্মহত্যা হবে না কেন? আশা করি এবার তুই বুঝতে পেরেছিস যে আমি কে। আজ আরেকজনও আত্মহত্যা করবে, আর সেটা হলো তুই। তবে তুই নিজেকে মারবি না, মারবো তো তোকে আমি, কিন্তু হবে আত্মহত্যা।
না না না, আমাকে ছেড়ে দাও। আমার ভুল হয়ে গেছে, আর হবে না। আমায় মেরো না। পরের দিন সকাল হতেই এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই নিজেদের মধ্যে এই নিয়েই আলোচনা করছে। যে কজন ওই স্থানে গিয়েছিল তারা বলেছে, প্রধানের মতোই থানার বড়বাবুর মৃতদেহটারও ঠিক একই অবস্থা। গলা আর ঘাড়ের পাশ থেকে অর্ধেক মাংস নেই, যেন কেউ কামড়ে বাদ দিয়ে দিয়েছে। মাধবের দোকানের সামনে বাবলু আর মাধবের মধ্যে কথা হচ্ছে। কি হচ্ছে বলো তো? হঠাৎ করে এটা কি শুরু হলো? পর পর এরকম নৃশংসভাবে দুজন মারা গেল। কি হচ্ছে বুঝতে পারছো না? মারা গেল না, মেরে ফেলা হলো বলো। ওই বদমাস প্রত্যুষ আর ওর ছেলেই এই সব ঘটনা ঘটাচ্ছে। নিশ্চয়ই কোনো কিছু নিয়ে ঝামেলা লেগেছিল, তাই নিজের রাস্তা পরিষ্কার করছে। তাই বলে একজন পুলিশ অফিসারকে মেরে ফেলবে? কি জানি রে বাবা, এরম হলে তো সামনে আমরাও সুরক্ষিত নই। ওইদিকে গ্রামের বাজারে ঢোকার মুখের গাছতলায়, আর না, অনেক হয়েছে, এবার আমাদেরই কিছু একটা করা দরকার। ওই প্রত্যুষবাবুর বারবারন্ত আর মেনে নেওয়া যাবে না। একদম ঠিক। যাদের সাথে ওনারও তো ভালো চেনা জানা ছিল, সব সময় ওঠা বসা ছিল, আজ নিজের লাভের জন্য তাদেরই মেরে দিল। তাহলে গ্রামের আর কাউকে আবার না কিছু করে ফেলে। শুনলাম তো আমাদের থানার বড়বাবুর সাথে গাড়ির যে চালক ছিল তাকে ভোরবেলায় মাঝ রাস্তায় অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। অনেক চেষ্টা করেও নাকি জ্ঞান ফেরানো যায়নি, তাই তাকে নিয়ে শহরের হাসপাতালে যাওয়া হয়েছে। তারপর জানি না কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, আরও 2-3 দিন দাঁড়াও, তারপর আমরা সবাই মিলে ওই প্রত্যুষ আর ওর ছেলেকে এই গ্রাম ছাড়া করে ছাড়ব। তার আগে ওদের গোডাউনটা ভেঙে ফেলতে হবে, তাহলেই বেটাদের কিছুটা শিক্ষা হবে। এই কথা বাকি সবাইকেও জানিয়ে দাও। সবাই মিলে একসাথে এই কাজ করতে হবে, তাহলে ওরা আর কিছু করতে পারবে না। এদের সব কথা কিছুটা দূরে একটা গাছের পেছন থেকে দাঁড়িয়ে শুনছিল মনোজ। সাথে সাথে সে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। গোডাউনে এসে মনোজ প্রত্যুষবাবু আর বিট্টুকে পুরো ব্যাপারটা খুলে বলল। কি এত বড় কথা? বাবা, আমি এখনই গিয়ে দেখছি কারা কারা এত সাহস দেখাচ্ছে। না 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 না, আবার তুই সেই বোকামো করছিস। শোন, লোহা এখন গরম, আর এই গরম লোহায় হাত দিলে হাতটাই পুড়ে যাবে, আর তাতে নিজেরই কষ্ট হবে। ওর থেকে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হবে, বুঝলি? মানে বুদ্ধি করে কাজ করতে হবে। শোন মনোজ, রবি, তোরা দুজনেই আজ থেকে রাতে এই গোডাউনটা একটু পাহারা দিবি, কারণ পরিস্থিতি ভালো না, যখন যা খুশি হতে পারে, তাই ঝুঁকি নেওয়া যাবে না। আর এই সমস্যা থেকে কিভাবে বেরোনো যায় সেটা আমি দেখছি। তবে এটা তো সত্যি যে এদের দুজনকে কে এইভাবে মারলো। এক এক করে প্রথমে প্রধান আর তারপর বড়বাবু। রাত হয়েছে। প্রতিদিনের মতো আজও রাস্তাঘাট ফাঁকা, চারিদিক নিস্তব্ধ। কথা মতো
সন্ধ্যের কিছুক্ষণ পর থেকেই মনোজ আর রবি প্রত্যুষবাবুর গোডাউনের সামনে এসে দাঁড়িয়ে গোডাউনটা পাহারা দিচ্ছে। বাপরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ধরে গেল। অনেকক্ষণ ধরেই তো দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো তো কিছুই হলো না। কেউ তো এলোও না, আর মনে হয় না কিছু হবে। শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাচ্ছি। ঘুমও পাচ্ছে। তুই আর হাই তুলিস না, এমনিতে আমার নিজেরই ঘুম পাচ্ছে। তোর হাই তোলা দেখে আমারও হাই। এই রে, এই দেখ, দেখেছিস? বললাম না। যত কষ্ট আমাদের, আর ওইদিকে বাবা আর ছেলে ঘরের মধ্যে আরাম করে শুয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। হ্যাঁ, এটা একদম ঠিকই বলেছিস। কি আর করব, কিছু তো করারও নেই। এটাই আছে কপালে। এই বলছি, আমার না একটু ইয়ে পেয়েছে। আমি একটু ওই দিকটা থেকে আসছি, তুই ততক্ষণ দাঁড়া। হ্যাঁ 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 হ্যাঁ, যা যা যা। কে কে? কিসের আওয়াজ? কিসের আওয়াজ? এটা তো মনে হলো মনোজের আওয়াজ, কিন্তু ওর আবার কি হলো? এরকম করে চিল্লালো কেন? একবার কি যাব, গিয়ে দেখব? এদিকে ওই রাতে প্রত্যুষবাবুদের বাড়িতে ঘরের মধ্যে প্রত্যুষবাবু আর বিট্টু সকালের বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে। ওরা দুজন তো ওখানে আছে, সেরম কিছু হলে ঠিকই খবর পাবো। দেখা যাক। আচ্ছা বাবা, পরপর দুজনকে কে এরকম ভাবে মারলো বলো তো? তোমার কি মনে হয়? সেটাই তো, এমন কেউ হয়তো আছে যে তলায় তলায় আমাদেরকে নিজের শত্রু ভাবে, আর তাই এক এক করে বাকি দুজনকে মেরে ফেলেছে। এবার কি তাহলে আমার? না না, তা হতে দেওয়া যাবে না। আচ্ছা, এর পেছনে ওই ভ্যানওয়ালা তপন নেই তো? হয়তো নিজের ছেলের বদলা নিচ্ছে। হ্যাঁ, হঠাৎ তখনই প্রত্যুষবাবুর বাড়ির আশপাশ থেকে একটা ভয়ঙ্কর ও অদ্ভুত রকমের আওয়াজ ভেসে উঠল। এটা এটা কিসের আওয়াজ? এটা কিসের আওয়াজ? কি 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 জানি, আমি তো নিজেও জানি না। আওয়াজটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু আওয়াজটা তো আমাদের বাড়ির আশপাশ থেকেই আসছে। আওয়াজটা প্রত্যুষবাবুর বাড়ির আশেপাশে হলেও গ্রামের বেশ কিছু জায়গায়
তা শোনা যাচ্ছে। তপনের বাড়ি থেকেও তপন ওই আওয়াজটা শুনতে পারছে। চিন্তায় জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছে সে। পরের দিন সকালে প্রত্যুষবাবুর গোডাউনের সামনে গ্রামের লোকের ভিড়। ওখানে রবির মৃতদেহটা পড়ে রয়েছে, তার পাশেই কয়েকজন মনোজের দেহটাকেও তুলে এনে রেখেছে। গ্রামের লোকেদের সাথে সাথে প্রত্যুষবাবু আর বিট্টুও ওখানে রয়েছে। এই দুজনের মৃতদেহ দেখে গ্রামের কেউই আর প্রত্যুষবাবু ও বিট্টুর ওপর সন্দেহ করছে না, কারণ তারা নিশ্চয়ই নিজেদের লোককেই মারবে না। আর তাছাড়াও কালকে রাতের ওই ভয়ানক আওয়াজ শুনে গ্রামের অনেকেই অত্যন্ত চিন্তায় আর ভয়ে আছেন। প্রত্যুষবাবু আর বিট্টু মনে অনেক রাগ, দুঃখ আর চিন্তা নিয়ে চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ওইদিকে তপনের কাছেও এই সব খবর পৌঁছে গেছিল। হরেনের মুখ থেকে এই কয়েকদিনের সমস্ত ঘটনা শুনে তপন মুখে আর কিছুই বলে না, সে ভেতর ভেতর স্তম্ভিত হয়ে যায়। সেদিন রাতে ঠিক আবারও প্রত্যুষবাবুর বাড়ির আশপাশ থেকে ওই একই ভয়ঙ্কর আওয়াজটা আসতে শুরু করে। আজ আবার ওই আওয়াজটা আসছে। হ্যাঁ, তাই তো, নিশ্চয়ই কেউ আমাদের সাথে বদমাশি করছে। মনে আছে যেরমটা আমরা ওই তপন আর ওর ছেলের সাথে করেছিলাম? আর নয়তো যে এই খুনগুলো করেছে সেই হয়তো এরকম আওয়াজ করছে। চলো তো বাইরে গিয়ে দেখি কার এত বড় সাহস হাতের কাছে পেলে ওই বেটাকে। হ্যাঁ, চল। তারা যখন বাইরে বেরোলো তখন ওই আওয়াজটা একটু একটু করে দূরে চলে যাচ্ছে। এখানে তো কেউই নেই, আর আওয়াজটাও তো যেন ওই দিকটা থেকেই আসছে। হ্যাঁ, চল ওই দিকটাই গিয়ে দেখি। তারপর প্রত্যুষবাবু আর বিট্টু সেই আওয়াজকে অনুসরণ করে গ্রামের পূর্ব দিকে যেতে থাকে। কিছুটা এগোতেই ওদের দেখা হলো গ্রামের তান্ত্রিক অর্থাৎ ভবানন্দ তান্ত্রিকের সাথে। ওই আওয়াজকে অনুসরণ করে যাচ্ছ বুঝি? আরে ভবানন্দ তান্ত্রিক, আপনি এই সময়? আমি একটু পশ্চিমের ওই শ্মশানটাতে যাব, কিন্তু তোমরা ওই আওয়াজের পিছন করো না। ওটা যে সে আওয়াজ না, ওটা হলো এক ভয়ঙ্কর পিশাচের ডাক। ওটার পেছন করা মানে সাক্ষাৎ মৃত্যু। এই কথাটা বলেই ভবানন্দ তান্ত্রিক ওখান থেকে চলে গেলেন। এই তান্ত্রিক কি বলল বাবা? পিশাচ? তাহলে আমি সেদিন রাতে যাকে দেখেছিলাম সেই? আরে ধুর, ওইসব কিচ্ছু না। এগুলো হলো এসব তান্ত্রিকদের মানুষকে ঠকানোর ছল, মানুষকে ভয় দেখিয়ে টাকা চাওয়া। এটা কোনো পিশাচের কাজ নয়, এটা মানুষের কাজ। আর এই রাস্তাটাও তো তপনদের বাড়ির দিকেই যাচ্ছে। সন্দেহ হচ্ছে
যে এসবের পেছনে আবার ও নেই তো? হ্যাঁ, ঠিকই বলেছ। চলো, আজ সেরম কিছু বুঝলে ওই তপনেরও সময় শেষ করে দেব। আমাদের সাথে লাগা, চলো। আরও কিছুক্ষণ এরকমভাবে হাঁটার পর হঠাৎ তারা দুজনে সামনে একটা জিনিস দেখে ভয়ে চমকে যায়। সামনে ওই কালো ছায়াটা অর্থাৎ পিশাচটা একটা গিরগিটির মতো নিজের 4 হাত পায়ে হাঁটতে হাঁটতে এই দিকেই এগিয়ে আসছে। বেশ কিছুটা এসে সে হঠাৎই অদৃশ্য হয়ে যায়। এই দৃশ্য দেখে প্রত্যুষবাবু ভয়ে পুরো স্তব্ধ। তিনি কি করবেন সেটাই তিনি বুঝতে পারছেন না। সারা জীবনে এই প্রথম তিনি এমন কিছু দেখলেন। বাবা, 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 এই সেই আমি এটার কথাই বলেছিলাম। আমায় বাঁচাও, আমায় বাঁচাও বাবা। সেদিন তুইও আমাকে এরকম ভাবে পেছন থেকে মুখ চেপে ধরেছিলি না? না 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 না। বিট্টু, যখন শুনলাম কে যেন গ্রামের প্রধান বড়বাবু আর প্রত্যুষবাবুর 2 কর্মীকে মেরে ফেলেছে, তাও আবার খুব নির্মমভাবে, কিন্তু কে মেরেছে সেটা কেউ জানে না। তারপর যখন কালকে রাতে আর আজকে রাতে ওই ভয়ঙ্কর আওয়াজটা শুনলাম, তখনই বুঝতে পারলাম যে কে এই কাজগুলো করেছে। তখনই আমার মনে পড়ল তোর বলা সেই দিনের কথা। বাবা, তোমরা সবাই এত ভয় পাও বলেই আজ ওরা আরও পেয়ে বসেছে। এই পুরো গ্রাম ওদেরকে ভয় পেতে পারে, তবে আমি পাই না। এই সব অন্যায়ের শাস্তি একদিন না একদিন আমি ওদের দেবই, সে জীবিতই হই বা মৃত। আমি জানতাম বাবু, এটা তুই এদের শাস্তি দিয়েছিস। আমার কাজ শেষ বাবা, এবার আমার মুক্তি। আমায় যেতে হবে, তুমি ভালো থেকো। খুব তাড়াতাড়ি আমাদের আবার দেখা হবে বাবু, খুব তাড়াতাড়ি আমি, তুই আর তোর মা আবার এক হব। তারপর থেকে 1 মাস কেটে গেছে। আস্তে আস্তে গ্রাম আবার স্বাভাবিক হয়ে উঠেছে। এখন কেউ আর প্রত্যুষবাবু, তার ছেলে বিট্টু, গ্রামের প্রধান কিংবা থানার বড়বাবু, এদের কাউকেই ভয় পেয়ে চলে না। মানুষজন খেটে আনন্দে রোজগার করে খায়। নতুন প্রধান আর বড়বাবুও আসেন। এই 1 মাসের মধ্যেই তপনও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। গ্রামের সবাই ঠিক করে এই জমিতে একটা নতুন স্বাস্থ্যকেন্দ্র খোলা হবে,
যাতে গ্রামের চিকিৎসা ব্যবস্থাটা একটু উন্নত করা যায়।